একটা পরিবার তার বাচ্চাদের এই ব্যাংকটা আমাদের কাছে নিয়ে আসে, বলে যে তার বাচ্চারা মাদ্রাসা যাওয়ার আগে প্রতিদিন টাকা ফেলে, এখানে কিছু টাকা জমা হয়েছে, নাও এটা তোমরা দ্রুত খাদ্য কিনে মানুষকে দাও। কোন এলাকায়? যে এলাকা বন্যা কবলিত সেখানের একজন নাগরিক আমাকে বলছে। অর্থাৎ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এই এলাকার মানুষের টাকার সমস্যা না, প্রয়োজন ছিল এক মুঠো খাবার। তারা সব টাকা দিয়ে একটু খাবার পেতে চেয়েছে, এখনো তাদের টাকার সমস্যা নয়। আমরা যে কারণে আজকে ভিডিওটি করছি, সব সত্য সবার জানা দরকার। এতে কেউ যদি মন খারাপ হয়, কিছু করার নাই। আজকে টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ হয়েছে, সেই ত্রাণ নিয়ে কথা বলার জন্য বের হয়েছি। আপনারা দেখেছেন প্রথমে একটি ভিডিও ভাইরাল হলো, ট্রাক থেকে ত্রাণ ফেলা হচ্ছে, ত্রাণের কাপড় চোপড় ফেলে দিচ্ছে, ট্রাক থেকে রাস্তার পাশে ফেলে দিচ্ছে। আবার এমনও দেখলাম যে ত্রাণের বস্তায় ফেলে দিচ্ছে, ফেলে রেখে চলে যাচ্ছে। তো আমাদের যে আবেদনটা ছিল যে আপনারা সব ত্রাণ টিএসসিতে দিয়েন না। কেন দিয়েন না? আমরা বলেছিলাম তাদের অভিজ্ঞতা নাই, তারা স্বেচ্ছাসেবক না, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো আমাদের এখানে শত শত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা কাজ করতে চায়, তারা ত্রাণ পাচ্ছে না, তারা ভলেন্টারি কাজ করতে চায়, এই জন্য নিষেধ করেছিলাম যে সব এক জায়গায় দিয়েন না। তো যাই হোক, আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো সেই ত্রাণ লুটপাটের একটা ভিডিও। জাস্ট দেখেন, এই যে ব্যক্তি দেখছেন, তিনি টিএসসি থেকে এই কাপড়গুলো কিনেছেন, টিএসসি থেকে 20,000 টাকায় কিনেছেন। অবৈধভাবে নিচ্ছেন এটাকে, সেটাই কি মানে এগুলো কোন কোন টেন্ডার হয় না কি হয়? আপনি কিভাবে নিলেন? মানে আমি এসে চাইলেও নিতে পারবো? টিএসসিতে নাই তো এখন। ছতলা সাততলা ডেলি 2টা 3টা করে যাইতেছে। আড়াইটা বাড়াতে গেলে কমিলা বাড়াইছে না, এটা চাল করে দিয়েছে, এগুলা কিনে না। আপনারা দেখলেন যে আপনাদের দেওয়া ত্রাণের উপাদানগুলো বিক্রি করা হচ্ছে, এই লোক 20,000 টাকায় কিনেছে। আমি আসলে বাকরুদ্ধ হয়ে যাই। আমরা যখন ত্রাণ কার্যক্রম করছিলাম, তখন আসলে এক একটা পরিবারের কাছে যাচ্ছিলাম, খাবারের অভাবে মানুষের মুখটা যে কেমন হয়ে থাকে তা বলবার মতো না। এক একটা আশ্রয় কেন্দ্রের যারা শিক্ষিত মানুষ, বাইরে যোগাযোগ করতে পারে, তারা বারবার যোগাযোগ করছে, তারেক ভাই আজকে আমাদের দুপুরের খাবারটা নাই, প্লিজ যেভাবে হোক ব্যবস্থা করে দেন। আবার দুপুরের খাবার হয়েছে, রাতে বলছে তারেক ভাই রাতের খাবারটা আমাদের কেউ দেবে না, একটু ব্যবস্থা করে দেন। কিন্তু কি বলবো, আমরা অল্প কিছু টাকা নিয়ে গিয়েছিলাম। আমরা 12টা চুলা রান্না করেছিলাম, 12টা চুলা রান্না বসায়ে নিয়মিতভাবে 9-10 জন বাবুর্চি রান্না করছিল। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন রান্না করার পরে আমাদের টাকা শেষ হয়ে গেল। আমাদের সংগঠন তো একটা ছোট সংগঠন। অনেকে বলবে যে তোদেরকে বিশ্বাস করে টাকা দেয় না, এই জন্য তোরা রাগ। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই রাগ। আমি আমাদের তৃতীয় দিন যখন চুলা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, চাল নাই, তখন বলেছিলাম টিএসসি ত্রাণকর্তাদের যে আমাদের কিছু চাল দাও, আমরা একটু কাজ করি। আমাদের ভলেন্টিয়াররা বসে আছে, আমাদের 37টা টিম আমরা একসঙ্গে কাজ করছি। আমাদেরকে যে প্রশ্ন করা হয়েছে, আমরা একটা রাজনৈতিক দল খুলব, আপনি কি সেই দলে জয়েন করবেন? আমি বললাম আমার একটা রাজনৈতিক দল আছে, আমরা একসাথে কাজ করি, আমরা একটা টিম, দেশের অল্প হলেও উপকার করি, আমাদেরকে উচিত এই দলটা ভেঙে দিয়ে তোমাদের সঙ্গে জয়েন করা। এর পরবর্তীতে আবার বললাম আমাকে কিছু চাল দাও, একটা নাম্বার দিল, সেই নাম্বারটাতে কল দিলাম। সেই নাম্বার থেকে বলা হলো যে আমরা আসলে ওইভাবে দিচ্ছি না। আমি বললাম তোমরা না বললা ট্রাক নিয়ে আসি না, আমরা ত্রাণ দিব, আমি ট্রাক নিয়ে আসি। তো বলতেছে না ভাই হচ্ছে না। আমি বললাম আমাকে কিছু দাও, আমরা কাজ করি। তো আল্লাহর অশেষ রহমতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একজন বড় ভাই, তিনি আমাদেরকে 1,30,000 টাকা দেন সংকট মোকাবেলা করার জন্য। এর পরবর্তীতে আমাদের রফিক ভাই তিনি কিছু সাপোর্ট দেন, মাসুদ ভাই কিছু সাপোর্ট দেন। এই সাপোর্টের ফলে আমাদের 3 দিন রান্নার পরে যেখানে বন্ধ হওয়ার কথা ছিল, আমরা টানা 74,000 মানুষের খাবার রান্না করি।
74,000 মানুষের। পরবর্তীতে আমি আমাদের সংগঠনের জটিলতার কারণে চলে আসি। এরপরেও আরও প্রায় 5,000 মানুষের খাবার রান্না করা হয়, সব মিলে 79,000 মানুষের খাবার রান্না। এবং প্রথম ধাপে 1100 পরিবারকে আমরা 1100 পরিবারকে, কিন্তু 1100 জনকে না, 1100 পরিবারকে শুকনা খাবার দেই। পরবর্তী আরেক ধাপে আমরা 700 পরিবারকে শুকনা খাবার দেই। পরবর্তী আরেক ধাপে 600 পরিবারকে আমরা শুকনা খাবার দেই। আমার যে প্রশ্নটা আজকে, যে জন্য দেখেন, এই যে একটা বড় লড়াই করলাম আমরা, এই লড়াইকে কেন্দ্র করে কিছু মানুষ আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে। বিপ্লবটা তাদের বলে মানে হলো মার্কেটটা নিয়ে নিয়েছে। আমরা যে লড়াইটা করছি, পিঠের ঘা এখনো শুকায়নি। একজন ভাই বলছে যে, তারেক ভাই তুমি তো দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি না, তার অন্ধ, তার কাছে গিয়েছি। তো তাদের জীবনটা আর যারা আমরা সুস্থ হয়ে গেলাম তাদের জীবনটা আলাদা, আর যারা কোনো অসুস্থই হননি, আক্রান্তই হননি, তাদের জীবন তো আরও আলাদা। তো আপনারা ভাইরাল হওয়াতে সেখানে সবাই গিয়ে ত্রাণ দিলেন, নিজের পছন্দের কাপড়গুলো সেখানে জমা দিলেন, জমা দিয়ে মুক্ত হলেন। তাদের সেই ভলেন্টারি কাজের অভিজ্ঞতা আছে কিনা, তাদের সেই স্বেচ্ছাসেবী কাজের অভিজ্ঞতা আছে কিনা, সেটা কখনো জিজ্ঞাসা করেছেন? আপনারা যারা ভুল জায়গায় ত্রাণ দিয়েছেন তারা বন্যার্তদের সঙ্গে জুলুম করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বারবার বলছিলাম যে অনেকগুলো ছোট ছোট সংগঠন আছে কাজ করার জন্য ফান্ড পাচ্ছে না, ভাগ করে দেন, ভাগ করে দেন। আমি পাওয়ার জন্য না, জাস্ট বলছিলাম ভাগ করে দেন। আরে ভাই, আমাকে তো কিছু মানুষ চেনে, আমার সংগঠনকে চেনে, তাদেরকে কিছু টাকা দিয়েছে। বললাম না, 79,000 মানুষের খাবার রান্না করেছি, কত টাকা লাগে হিসাব করেন। কতগুলো মানব পরিবারকে শুকনা খাবার দিয়েছে। আমরা যে যখন খাবার দিচ্ছিলাম, আমাদেরকে ওইখানে মানুষগুলো যাচ্ছিলাম, তখন বলছিল, তারেক ভাই এখানে অনেক দিয়েছে, আপনারা সোজা চলে যান, সোজা চলে যান, রাজাপুর চলে যান, সোজা চলে যান, সিন্দুরপুর চলে যান। যাওয়া যায় না, রাস্তাঘাট ভাঙা, মানে গাড়ি বন্ধ হয়ে যায়। তারপরেও সেখানে আমরা পৌঁছালাম। সেখান থেকে আবার যেই সেন্টার, সেই সেন্টারে 1.5 কিলোমিটার সাঁতরে যেতে হবে। আমাদের 16 জন প্রতিনিধি তারা সাঁতরে কিছু নিয়ে গেল। এর পরবর্তী নৌকা ম্যানেজ হলো, নৌকা নিয়ে আমরা গেলাম। তো এইটা সাধারণ যারা স্বেচ্ছাসেবক তারা এটা করতে পারে না। তারা কি করেছে, রাস্তায় ত্রাণগুলো ফেলে চলে আসছে। এই ত্রাণ ফেলা রোধ করার জন্য মঞ্জু ভাই সহ বিএনপির নেতারা, জামাতের নেতারা, তারা এসে চ্যালেঞ্জ করলো, আরে তোমরা তো ওই দুর্গম এলাকায় যাচ্ছ না, তোমরা সব ত্রাণ রাস্তায় ফেলে রেখে আসছো, আমরা ওই দুর্গম এলাকাগুলোতে নিয়ে যাব। এবং জোর করে সেখানে নিয়ে গেছেন। এই ঘটনাকে অনেকে ত্রাণ ছিনতাই বানাইছে, ফেসবুকে ভাইরাল করে দিয়ে স্বেচ্ছাসেবকদের অপমান করছে, বেজ্জতি করছে। যেই লোকটা চাইলো দূরে একটা এলাকায়, তার এলাকায় খাবার পাচ্ছে না, সেখানে জোর করে নিয়ে গেল, তাকে বানাই দিল, সেই হিরোকে বানাই দিছে ছিনতাইকারী। হিরোকে ছিনতাইকারী বানালেন, আর আপনি যে ব্যাংকে টাকা রেখে দিলেন, কেমন হলো? এই যে টাকা বন্যা কবলিত এলাকার মানুষ দিছে, এই ব্যাংকটা 20,000 টাকায় বিক্রি হয়েছে। যিনি কিনেছেন তার জন্য রেখে দিয়েছি। ব্যাংকে অল্প কিছু টাকা আছে, 700-800 টাকা আছে। এই ব্যাংকটাই বলেছিলাম যে কেউ কি কিনবেন, অনেক মায়া করে একজন মাদ্রাসার শিক্ষার্থী বিক্রি দিয়েছে, আমাদেরকে উপহার দিয়েছে। এটাই আবার 20,000 টাকা বিক্রি হয়েছে। সেই আমানত যিনি কিনেছেন তিনি আসলে তাকে এটা দিয়ে দেওয়া হবে। তো আমার প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো যে ত্রাণের কাপড় বিক্রি করে দেবেন, ত্রাণের পানি বিক্রি করে দেবেন, ত্রাণের উপাদানগুলো বিক্রি করে দেবেন, এই জন্য মানুষ দেয়নি। পাশাপাশি আমরা যখন কথা তুললাম, কথা তোলার আগ পর্যন্ত কিন্তু আপনারা বলেন নাই আপনাদের টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে আছে, বলেন নাই। আল্লাহর কসম বলছি, আপনারা কেউ বলেন নাই। যখন আমার কাছে গোপন সূত্রে খবর আসছে, তখন আমি আওয়াজ তুলেছি, তারপরে সবাই নিউজ করেছে। আই এম দ্য ফার্স্ট ওয়ান টু এক্সপ্লোর দিস। তারপরে আপনারা বললেন কেন? তারপরে কেন বললেন? এই যে টাকা তো দিয়ে দিয়েছে, বন্যা কবলিত এলাকার মানুষ দিয়ে দিয়েছে, টাকা তো তাদের দরকার নাই, তাদের দরকার ছিল খাবার, গরম ভাত দরকার ছিল, সেটা করেন নাই আপনারা, দেন নাই সেটা, এতগুলো টাকা আটকে রেখেছেন। এবার আসেন, পুনর্বাসন করতে চান না? পুনর্বাসন করতে চান তো এখনো কি টাকাটা বের করেছেন? 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, সকল কৃষক ধান লাগাই ফেলতেছে। ধান লাগানো হলে আপনার কাছ থেকে টাকা নেবে কেন? সবাই ধান লাগাই ফেলতেছে। আমরা নিজেরাই
কুমিল্লাতে 100 কৃষকের কাছে ধানের বীজ দিয়েছি, তারা অলরেডি বুনে ফেলেছে। স্বেচ্ছাসেবী কাজ বোঝেন? বলেন তো। এই ছিল ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি কথা। আমি আরেকটা বলি, এরকম ভুল হওয়ার কারণ কি? এরকম ভুল হওয়ার কারণ হলো, যেই সাজ্জিস আব্দুল্লাহ আছে, এরা গণতন্ত্রের পক্ষের কোনো শক্তি না। গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ে তারা কেউ না। তারা গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে স্বৈরাচারের সঙ্গী ছিল, শেখ হাসিনার কর্মী ছিল। রাতারাতি এরা ভালো মানুষ হয়ে যাবে এটা বিশ্বাস করেন? মানুষ কি চটকদার কথা বলে বাহাবা নিচ্ছে তাতেই ভালো হয়ে যায় রাতারাতি? বিশ্বাস কি 15 দিনে স্থাপিত হয়? 19 তারিখের পর থেকে যখন এরা 6 জন আইনমন্ত্রীর সঙ্গে আপোষ করলো, আন্দোলন বন্ধ করে দিল, আমরা তখন সেই আন্দোলন রাজপথ থেকে কুড়িয়ে নিয়ে জীবন বাজি রেখে রাজনৈতিক কর্মীরা লড়াই সফল করেছি। বিজিবিকে আত্মসমর্পণ করিয়েছি আমি আমাদের ভাইদেরকে নিয়ে, নাগরিকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। আমার নেতৃত্বে বিজিবি আত্মসমর্পণ করেছে, প্রথম বিজিবি আত্মসমর্পণ করেছে আমার নেতৃত্বে। আমরা এই লড়াইটা করছি। কিন্তু 5 তারিখে স্বাধীন হওয়ার পরে হঠাৎ করে দেখলাম কই থেকে কই কে আসে, বিপ্লব তাদের, হ্যাঁ বিপ্লব তাদের। এবং তারা আজকে চ্যালেঞ্জ করছে, ক্ষমতার পালাবদলের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি, ক্ষমতার পালাবদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি। তো কিসের জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কোটার জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কোটা আন্দোলন তো আইনমন্ত্রীর সাথে বৈঠক করে বন্ধ করে দিছিল, এটা গাধা। তারপরে যারা ভোটাধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করছে তারা এসে এখানে যুক্ত হয়েছে, তারা এসে যুক্ত হয়েছে। যে মানুষগুলো বছরের পরে বছর বঞ্চিত তারা এসে যুক্ত হয়েছে। মানুষের মধ্যে বছরের পরে বছর নিপীড়নের কারণে ক্ষোভ সৃষ্টি হয়ে তারা এসে এখানে জয়েন করেছে। আজকে তারা বলছে, তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই অনেক দিন ক্ষমতায় থাকতে চায়, অনেক দিন ক্ষমতায় থাকতে চায়। বিচারকদের একটা ধারা আছে, 77 নং ধারা। বিচারক যদি ভুল করে রায় দেয় তাহলে ওই রায়টাকে অপরাধ হিসেবে নেওয়া যাবে না, সরল বিশ্বাসে এই ভুল করেছে বলে ধরতে হবে। তাহলে সাইদি সাহেব সহ যাদেরকে শাস্তি দিল, 11 জন জামাত নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করলো, ওরা কি সরল বিশ্বাসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? ওই বিচারকদের তো বিচার করা যাবে না। যারা সংস্কার নিয়ে কথা বলে, বাপের হ্যাটাম থাকলে দণ্ডবিধি 77 নং চেঞ্জ করে দেখাক। এই 77 নং ধারা জাল্লাদ বানিয়েছে বিচারকদেরকে। বারবার বলছি, চেঞ্জ করে সংস্কার করতে পারবে? যদি পারে তাহলে 3 বছর না 10 বছর থাকুক, এটা আমি বলে যাচ্ছি এখন।